যেমনটা বলেছিলাম যে প্রি সক্রেটিক বলতে বোঝায় সক্রেটিসের পূর্বে। সাধারণত গ্রিসের খ্রিস্টপূর্ব ষষ্ঠ এবং পঞ্চম শতকে যে কিছু থিঙ্কার্সদের আবির্ভাব ঘটে, তাদেরকে আমরা মুঠা দাগে বলতে পারি প্রি সক্রেটিক। কিন্তু প্রি মানে যে পূর্বে, যে সক্রেটিকের যে সবাই যে পূর্বে সেটা কিন্তু না। আমরা কিন্তু প্রথম ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে প্রি সক্রেটিক অনেকে আছেন যারা সক্রেটিসের সমসাময়িক। সো এটা যতটা না হলো সময়ের বিভাজন, তার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো এটা হলো আইডিওলজিক্যাল ভাবে হলো ডিফারেন্টটা একটু বেশি। অর্থাৎ সক্রেটিস ফোকাস করেছিলেন মানুষের ইথিক্স, মোরালিটি এগুলো নিয়ে, কিন্তু প্রি সক্রেটিক যারা ওনারা হলো কনসার্ন ছিলেন মূলত মেটাফিজিক্স নিয়ে, অর্থাৎ পৃথিবী কীভাবে গঠিত হয়েছিল সেসব বিষয় নিয়ে। সো আমরা যদি তাহলে এই বেসিক জায়গাটা একটু বুঝতে পারি যে প্রি সক্রেটিক বলতে কি বোঝায়, যেটা অধিকাংশ বইয়ে অনেক সহজ সাপটায় বলে দেয় যে এটা সক্রেটিসের পূর্বে, যেটা সংজ্ঞাটা আসলে একেবারেই ভুল। যাই হোক, তো প্রি সক্রেটিক কারা, এদেরকে বুঝতে হলে আমাদের মোটা দাগে ওনাদের যে চিন্তা, যে প্যাটার্ন, এগুলোর কিছু পরিচিত হতে হবে। যেমন প্রি সক্রেটিসরা আপনার সবচেয়ে বেশি যেটা কনসার্ন ছিলেন, ওনারা কনসার্ন ছিলেন হোয়াট ইজ দ্য ইউনিভার্স মেড অফ। মানে ওনারা একটা সিঙ্গেল সাবস্টেন্স খুঁজতেন, এমন কিছু খুঁজতেন যেটার মাধ্যমে ওনারা সমস্ত পৃথিবীকে ব্যাখ্যা করতে পারবেন। সেটা ওনার গ্রিক ভাষায় বলা হয় আর্চি। তার মানে এ, মানে মোটামুটি অনেক ফিলোসোফাররাই যে আর্চির সন্ধান করতেন, যেমন একটা সিঙ্গেল সাবস্টেন্স যার সাহায্যে পৃথিবীর জগৎ এবং যা কিছু আছে উপাদান সব কিছুকে বিশ্লেষণ করা যাবে। তো সে যেটাকে সাধারণত মনিরিজম বলা হয়। তারপরে উনাদের একটা বৈশিষ্ট্য ছিল যে উনাদের একটা অবদান ছিল যে আগে তো আপনারা জানেন যে যারা গ্রিক দেশে, সেখানে অনেক ধরনের মিথোলজি ছিল, যেমন জিউস ছিল স্বর্গের অধিপতি দেবতা, এরকম অনেক গড অ্যান্ড গডেসেস ছিল। তো উনারা কি করেছিলেন যে মিথোলজি থেকে লোগোস, অর্থাৎ আমরা আমরা বলতে পারি যে মিথোলজি থেকে আপনার জ্ঞানে, চিন্তায় অথবা অবজারভেশনে চলে আসলেন। অর্থাৎ মিথোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়ার্ল্ডকে তারা খারিজ করে দিয়ে ওনারা অবজারভেশন ভিত্তিক লোগোস অর্থাৎ জ্ঞান ভিত্তিক একটা অবজারভেশনে আসলেন। তারপরে হলো দেখা যায় যেমনটা আগেই বলেছিলাম যে মেটাফিজিক্সের সূচনা মূলত ওনাদেরই ঘটে। মেটাফিজিক্স কি, এটা আমরা প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, যে যেখানে সত্তা মানে পৃথিবীর সত্তা, তারপরে কিছু অ্যাবস্ট্রাকশন, এগুলো নিয়ে একটু ডিল করা হয়। মানে আমাদের সত্তার স্বরূপ কি, পৃথিবীটা কিভাবে গঠিত হলো, নাম্বার কি মানে এক্সিস্ট করে কিনা, স্টেট, এগুলো সাধারণত মেটাফিজিক্সের বিষয়। পরবর্তীতে ওনারা কিন্তু আরও কিছু তথ্য দেন, যেমন ম্যাথমেটিক্যাল মিস্টিসিজম, যেটা আপনার পাইথাগোরাস বা পিথাগোরাসের মাধ্যমে উৎপত্তি হয়। তারপরে ওনারা কিছু যে আমরা যেটা ইভলিউশন বলি, ওই রকম কেউ এক দুইজন ইভলিউশনের কথা বলেছেন। তারপরে পৃথিবী যে সম্পূর্ণ ইন এ ফ্লাক্স অর্থাৎ পরিবর্তনশীল, আবার কেউ কেউ বলতেছে না এটা পার্মানেন্ট। এই ধরনের কিছু চিন্তা চেতনার মাঝে ওনারা ওনাদের মানে প্রি সক্রেটিসরা ঘুরপাক খেয়েছেন। মূলত এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার হতে পারেন, অর্থাৎ আর্চির কনসেপ্ট, তারপরে ম্যাথমেটিক্যাল মিস্টিসিজম, তারপরে আপনার মিথস টু লগোস, এইগুলো বিষয়টা যদি মনে রাখতে পারেন, তাহলে আমরা যখন ইন্ডিভিজুয়ালি ভাবে বিশ্লেষণ করব তাহলে আপনারা বুঝতে পারেন। তাহলে প্রথমে শুরু করা যাক যে গ্রিকে তখন গ্রিক রাষ্ট্র বলতে আমরা যে গ্রিকটা এখন বর্তমান মানচিত্র বুঝি সেটা কিন্তু না। তখন গ্রিক বলতে হলো দেখা যায় মিশর, তারপরে সাউদার্ন ইতালি, এই পার্টটাও কিন্তু আপনার ইয়াতে ছিল, সিসিলি, এগুলো কিন্তু সব গ্রিক্সের অন্তর্ভুক্তই ছিল। তো আমরা যেটা এখন মেডিটেরিয়ানের আন্ডারে একটা রাষ্ট্র বুঝি গ্রিস প্রাচীন, সেটা কিন্তু প্রাচীন আজ থেকে 2600 বছর আগে এরকম ছিল না। সো বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রি সক্রেটিসদের প্রথম যে স্কুলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মাইলেশিয়ান স্কুল। তো মাইলেশিয়ান স্কুলে আমাদের জানা মতে মানে প্রাপ্ত তথ্য মতে পৃথিবীর প্রথম দার্শনিক বা বৈজ্ঞানিক যেটাই বলি না কেন বলা হয় কি তাইলিসকে, যেটা আমরা বাংলা বলি থেলিস। সো থেলিস কি আসলে, উনি হলো আমরা জানি যে থেলিস অফ মায়ের কাছাকাছি। সো ওখানে মানে তিনি মূলত হলো জন্মগ্রহণ করেছিলেন। সেজন্য আমরা অনেক সময় বলি যে থাইলিস অফ মাইলিটাস, এটাও বলে থাকি যে। সো থেলিস তিনিও একটা আর্চি বলেছেন। তিনি তার ওনার অবজারভেশনটা ছিল মূলত এরকম যে ধরেন মানে প্রথমে একটা প্রশ্ন করা হতো যে হোয়াট ইজ দ্য ইউনিভার্স মেড অফ। এইরকম আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্ন করার মধ্যে আমি ধরেন চিন্তা করতে লাগলাম যে
এমন একটা সাবস্টেন্স যা থেকে পৃথিবীর সব কিছুর আবির্ভাব হয়েছে এবং এটি জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা পরিবর্তনশীল এবং এটা গতি আছে। তাহলে এরকম কি হতে পারে? তো মানে থাইলিস ভাবলেন তাহলে মানে এটা যেটা হতে পারে আপনার সেটা হলো যে পানি। অর্থাৎ উনি পানিকে আর্চি হিসাবে ধরে সব কিছুতে বর্ণনা করলেন। তিনি দেখলেন যে সব কিছুর মধ্যেই পানি বিদ্যমান রয়েছে। আপনাদের মনে রাখতে হবে যে এই কথাগুলো এখন খুব সহজ শোনালেও বা একটু হাস্যকর শোনালেও তো ওই সময় যে ওনারা যে চিন্তা চেতনা নিয়ে এসেছিলেন মানে সেটা একটা বৈপ্লবিক। মানে আমরা গ্রিক যে প্রিসক্রেটিস বা দার্শনিক ওনাদের থেকে যে দর্শনের সূচনা হয়েছে বা বিজ্ঞানের সূচনাও যদি বলেন ওনাদের কাছ থেকেই শুরু হয়েছে। সো ওনারা কি করেছেন যে মানব জাতি মানে ইন্টারপ্রিটেশন মানুষের যে লোগোসের যে প্যাটার্ন এটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছেন। আজকে যে আমরা জ্ঞান বিজ্ঞানের এত শীর্ষে সেটার কিন্তু ইতিহাস খুঁজতে গেলে আমরা গ্রিক প্রিসক্রেটিস ফিলোসোফারদের কাছে কিন্তু ফিরে যেতে হবে। তো ওনাদের কিছু কিছু কনসেপ্ট এখন কালের অতলে হয়তো বা একটু হাস্যকর বা অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু ওনারা যখন এইসব থিওরি দিয়েছেন তখন কিন্তু এগুলো একেবারেই নোবেল। তো উনি একটা ঘটনা আছে যে যে উনি একবার যে মানে ইক্লিপস মানে সূর্যগ্রহণ প্রিডিকশন করেছিলেন যে খ্রিস্টপূর্ব 585 পূর্বাব্দে উনি হিসাব করে বলেছিলেন যে এত সালে ইক্লিপস হবে। তো দেখা যায় যে ঘটনাক্রমে ওই দিন ইক্লিপস হয়েছিল। এর আগে মিশরীয়রা সাধারণত চন্দ্রগ্রহণের করেছিলেন, প্রিডিক্ট করেছিলেন, কিন্তু কেউ সূর্যগ্রহণ প্রিডিক্ট করতে পারে নাই। কিন্তু আবারও আপনাদের মনে রাখতে হবে যে এইগুলি কথা আমরা মূলত দেখা যায় প্লেটোর বিভিন্ন লেখা, পরবর্তীতে ইতিহাসবিদ ওনাদের লেখা থেকে প্রাপ্ত পাই। থাইলিস কিন্তু কোনো বই লিখে যান নাই বা এরকম যান নাই যে এটা আমরা হতে পারে। সো এটা লিজেন্ড হতে পারে বা হাইপোথিসিস হতে পারে, আবার হতে পারে। আপনারা একটু বিস্তারিত জানার জন্য অনেক বই আছে, তার মধ্যে একটি ভালো বই সাজেস্ট করতে পারি, দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বাই বার্টন রাসেল। এই বইটি আপনারা পড়তে পারেন, সেখানে বিস্তারিত ইন্টারেস্টিং অনেক তথ্য দেওয়া আছে। তো তারপরে আমরা মাইলেশিয়ান স্কুলে যে দ্বিতীয় ফিলোসোফার আমরা অ্যানাক্সিমেন্ডাস সম্পর্কে আলোচনা করবো। মানে আমরা দেখবো যে মাইলেশিয়ান স্কুল যেটাকে বলা হয় ওখানে একটা মূল মানে প্রধান যে তিনজন চিন্তক ছিলেন, দার্শনিক ছিলেন, ওনারা প্রত্যেকেই একটা আর্চি ধারা পৃথিবীকে ব্যাখ্যা করতে চেয়েছেন। যেমনটা বলেছিলাম থাইলিস ব্যাখ্যা করতে চেয়েছিলেন ওয়াটার দ্বারা, এনাক্সিমেন্ডার চেয়েছিলেন, উনি আবার একটা তো বলেছেন যেটা হলো অ্যাপেরন। মানে অ্যাপেরন জিনিসটা কি? অ্যাপেরন জিনিসটা হলো গ্রিক ভাষায় এরকম আমরা বুঝি যে এমন একটা জিনিস যেটাকে ভাগ করা যাবে না। আপনার যেটা হলো মানে দেখা যায় যে ওটাকে ধ্বংস করা যাবে না, ভাগ করা যাবে না, এবং এটা ইনফাইনাইট, এবং এটার সাথে তিনি সব কিছু বলতে বলতে চেয়েছেন যে এই অ্যাপেরন থেকেই পৃথিবীর সব কিছু হলো হলো তৈরি হয়েছে, দ্য ওয়ান। এখন এই অ্যাপেরন বলতে উনি বলেছেন যে অ্যাপেরনটাকে আমরা এইভাবে ধরতে পারি যে এমন একটা সাবস্টেন্স যেটা থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে এবং উৎপত্তি হচ্ছে, পরিবর্তন হয়, পরিবর্তনশীল মোশন গতি সব কিছু রয়েছে। সাধারণত উনি বিশ্বাস করতেন যে অ্যানাক্সিমেন্ডার যে পৃথিবীটা হলো পানির উপরে ভাসমান, মানে পৃথিবীটা পুরোটা পানির উপরে ভাসমান। এই যখন যখন ভূমিকম্প হয় তাহলে পৃথিবীটা নড়ে, সাধারণত পানির উপরে ঢেউ খাচ্ছে দেখে পৃথিবীটা নড়তেছে, ওনার তখন এটা বিশ্বাস ছিল। এবং আমরা যে এখন ইভলিউশনের কথা বলি উনি প্রথম ইভলিউশনের কনসেপ্টটা দিয়েছেন। সো আমি যতটুকু মনে আছে উনি প্রেডিক্ট করেছিলেন যে হিউম্যান বিং বা এরকম কাইন্ডটা তারা ফিশ থেকে এসেছে বা এরকম। তো মানে এই ধরনের কথাবার্তা ওনারা তখন বলে গিয়েছেন। তারপরে আমরা মাইলেশিয়ান স্কুলের যে হলো তৃতীয় ফিলোসোফার সেটা হলো অ্যানাক্সামিনিস। তো অ্যানাক্সামিনিস আবার বলেছেন যে আর্চির কথা বলেছেন, সেটা হলো এয়ার মানে বাতাস। সো বাতাস থেকে পৃথিবীর সব কিছু হলো হলো তৈরি হয়েছে ওনার মতে। উনি বিশ্বাস করতেন যে সেটাও উনি অবজারভেশন করেছেন। আগেই বলেছি যে থাইলিস কীভাবে অবজারভেশন করতেন। তো মোটামুটি একটা প্রশ্ন দ্বারা করতেন, তারপরে কিছু অবজারভেশনের মাধ্যমে কিছু সূত্র তৈরি করে একটা আপনার হলো সিদ্ধান্তে হলো মানে হলো পৌঁছানোর হলো চেষ্টা করতেন। আহ, তারপরে আমরা যে দ্বিতীয় আপনার নিয়ে আলোচনা করব সেটা হলো পাইথাগোরিয়ান স্কুল। এখন পাইথাগোরিয়ান স্কুলের মূল ছিলেন পিথাগোরাস, আমরা জানি যে ম্যাথমেটিশিয়ান। সো পিথাগোরাস একই সাথে ফিলোসোফার ছিলেন এবং একই সাথে তিনি একজন কাল্ট ফিগারও ছিলেন। তো বলা হয়ে থাকে যে তার একটা নির্দিষ্ট ভক্তকুল ছিল যারা তাকে খুব রিলিজিয়াস ফিগার হিসাবে শ্রদ্ধা করতো, অনেক মান্য করতো। দেখা যায় উনি অনেক কুসংস্কারও ছিলেন, সেটা নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। তিনি অনেক কিছু বলতেন, যেমন আপনার সাদা কোনো জিনিস স্পর্শ করা যাবে না,
তারপরে শিম খাওয়া যাবে না। এই ধরনের তিনি তার তার যে ভক্তবৃন্দ আছে, ওই ভক্তবৃন্দকে কিছু নির্দিষ্ট রুলস মেনে দিতেন যে এগুলো পালন করতে হবে, এবং উনার এগুলো খুব স্ট্রিক্টলি পালন করত। তো উনি সাধারণত ভাবতেন যে পৃথিবীতে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি, যে মহাবিশ্ব যা কিছু আছে, আমি যদি এপেরন ধরে নিই, মানে ওনার আর্চি ধরে নিই, তাহলে এটা হলো নাম্বার। অর্থাৎ উনি পৃথিবীকে সব কিছুকে নাম্বার দিয়ে ভাগ করতেন। তিনি এমনভাবে বলতেন যে, ফর এক্সাম্পল, যে মাদার ইজ ওয়ান, ফাদার ইজ টু, চাইল্ড ইজ থ্রি, তাহলে 1+1 ইকুয়াল টু আপনার 1+2 = 3 হয়ে যাচ্ছে। তো এইভাবে তিনি সাধারণত হিসাব করতেন, বা সূর্যকে উনি ধরতেন 1 হিসাবে, তারপরে এটা থেকে যা যা হতো এভাবে 1 2 3। তো উনি উনি দেখলেন, উনি বলতেন যে যে আপনার হলো দেখা যায় যে আপনার যে উনি একদিন মিউজিশিয়ানও ছিলেন, মিউজিক খুব পছন্দ করতেন। তো মিউজিক, হারমোনিয়াম বা এগুলোতে মিউজিকের যখন তিনি সুর শুনতেছিলেন, তখন ওখানে উনি গাণিতিকের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করলেন, জিওমেট্রিকের সাহায্যে। এই জন্য দেখবেন আমরা যখন মানে মিউজিকে যারা প্র্যাকটিস করে, কিছু শব্দ রয়েছে হারমোনিক মিন এবং হারমোনিক প্রগ্রেশন, এগুলি কিন্তু ওনার কাছ থেকে হলো এসেছে। উনি বিশ্বাস করতেন যে নাম্বার ইজ দ্য রুলার অফ ফর্মস, নাম্বার ইজ দ্য রুলার অফ ফর্মস। এবং উনি উনি এটাও বলতেন যে রিজন ইজ ইমমর্টাল, মানে রিজন যে যুক্তি, এটা হলো ইমমর্টাল, আর এভরিথিং এলস ইজ মর্টাল, মানে মরণশীল, হলো মরতে পারে। তো সাধারণত উনার যে ধারণাগুলো, এটা ধারণা করা হয় যে উনি ইজিপশিয়ানদের কাছ থেকে কিছু শিখেছিলেন। আমরা জানি যে পিথাগোরিয়ান থিওরেম, যেটাকে আমরা হলো ভাবি যে আপনার অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো আসলে ইজিপশিয়ানরা শুধু এটা প্রেডিক্ট করতে পারতো যে 3 4 5 রয়েছে, কিন্তু এটা যে স্কোয়ারের মাধ্যমে এইভাবে যে প্রমাণ করা যায়, সেটা কিন্তু ইজিপশিয়ানরা পারতো না। এটা মূলত হলো পিথাগোরাসের অবদান, যিনি হলো সর্বপ্রথম আপনার এটাকে হলো হলো ব্যাখ্যা করেছেন যে অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস প্লাস হলো ভূমি স্কোয়ার। সো পিথাগোরিয়ান স্কুলের পরে আমরা যে স্কুলটা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো হেরাক্লাইটিস। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা হলো আপনার এফিসিয়ান স্কুল। এবং এটার মানে যে হেরাক্লাইটাস, উনি মূলত আপনার দিয়েছিলেন ডক্ট্রিন অফ চেঞ্জ, আমরা যেটা বলি। অর্থাৎ উনি মনে করতেন যে মানে আপনি যখন ইস্টার্ন ফিলোসফি অর্থাৎ বুদ্ধিস্ট ফিলোসফি দেখবেন, ওখানে মানে বুদ্ধিজমে দেখবেন যে একটা কিছু আছে, যে আমাদের যে দুঃখ পাই বা এই যে জগৎ, সব কিছু পরিবর্তনশীল। মানে আমি যে সকালে যে আমি রয়েছি, সেটা দুপুরে আমি নাও থাকতে পারি, রাতে আমি নাও থাকতে পারি। প্রত্যেকটা সেকেন্ড আমার ভেতর দিয়ে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবী মহাজগৎ পরিবর্তন হচ্ছে। আপনারা দেখবেন যে আপনারা যখন মানে হাঁটাহাঁটি করতেছেন, যখন একটা দৃশ্য দেখলেন 1 সেকেন্ডে, আবার 1 সেকেন্ড পরে কি সেম দৃশ্য দেখতে পাবেন? দেখতে পাবেন না। তার মানে গ্রিকরা মানে বুদ্ধ ধর্মের মধ্যে হলো এভরিথিং ইজ ইন কনস্ট্যান্ট ফ্লাক্স, অর্থাৎ প্রত্যেকটার সাথে সাথে পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ডে আমাদের বডি ক্ষয় হচ্ছে, আমাদের চুল পেকে যাচ্ছে, আমাদের বয়স হচ্ছে, এর সাথে সাথে পৃথিবীও বদলে যাচ্ছে। সো গ্রিকরা মানে বিশেষ করে হেরাক্লাইটাস এটাকে বলতো প্যান্থারেই। প্যান্থারেই মানে এভরিথিং ইজ ইন কনস্ট্যান্ট ফ্লাক্স, মানে সব কিছুই জগতে পরিবর্তনশীল। ওনার একটা বিখ্যাত উক্তি আছে, এই জন্য উনি বলতেন যে উই ক্যান্ট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস, উই কান্ট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস। মানে আমরা একই নদীতে দুইবার হাঁটতে পারি না, কারণ আপনি যেভাবে একবার একটা নদীতে হাঁটলেন, পরবর্তীতে কি একই নদী, একই ঢেউ, একই সেটিংস এগুলো পাবেন না, এগুলো পাবেন না। সো মূলত হেরাক্লাইটাস হলো আপনার সাধারণত উনি হলো যে যে সব কিছু এবং উনি ওনার আরেকটা থিওরি রয়েছে যে ইউনিটি অফ উপদেশ। তিনি একটা ইন্টারেস্টিং ধারণা যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর অপোজিট আছে। আপনার সাদা হলে কালো, তারপরে হলো আপনার পুরুষ হলে মহিলা, এই যে আমরা যে বাইনারি অপোজিশন বলতে এখন যেটা আমরা এত আলোচনা করি, অথবা রাত হল, এই যে যে বিভিন্ন অপোজিট, ইউনিটি অফ অপোজিটের মাধ্যমে এই বিশ্বটা হয়তো পরিচালনা করছে, উনি এটা হলো মনে করতেন। তো ওনার এই ধারণাটাকেই কাজে লাগিয়ে পরবর্তী যে আমরা যখন হেগেল আলোচনা করবো, আমরা দেখবো যে হেগেলের ডাইলেকটিক্যালের যে কনসেপ্ট, এটা কিন্তু অনেকটা হেরাক্লাইটাস মানে সাথে মিল আছে, এবং হেরাক্লাইটাস দ্বারাই তিনি প্রভাবিত হয়েছিলেন, সেটা বললেও অত্যুক্তি হবে না। তো পরবর্তী আমরা যে আপনার স্কুলটা নিয়ে আলোচনা করব, সেটা হলো এলিয়াটিক স্কুল। এলিয়াটিক স্কুলের আবার হলো দেখা যায় যে ওনারা আবার কি করেছেন, যে যেটা পারমেনিডিস, উনি আবার হলো ডিনাই করেছেন। মানে ফিলোসফিতে আপনি মনে রাখবেন যে প্রত্যেকটা ফিলোসফার একজন আরেকজনের সাথে কখনো ঐক্য
ঐক্যমত্যে পৌঁছায় নাই, সবসময় একটা কন্ট্রাডিকশন রয়েছে, তবে সেটা যৌক্তিক। মানে আপনি এক ফিলোসোফারের সাথে আরেক ফিলোসোফার যে সব বলছেন যে ওকে ঠিক আছে তুমি যা বলেছো 100% ঠিক, আমি মেনে নিলাম, এরকম না। ওনারা একজন থেকে আরেকজন বৈপরীত্য দেখিয়েছেন, বিরোধ দেখিয়েছেন, এবং সেটা যুক্তির মাধ্যমে নিজেরটাকে আরও সংশোধন করার চেষ্টা করেছেন। সো এটা কিন্তু ফিলোসফির একটা বৈশিষ্ট্য যে আপনার যুক্তি, তর্ক, অবজারভেশন এগুলোর মাধ্যমে এগিয়ে যাওয়া, যুক্তির দিকে আরও শানিত হওয়া। তো আমরা 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 যেটা দেখি হলো এলিয়াটিক স্কুলে ওনারা দেখা যায় যে ডকট্রিন অফ বিং এবং লজিক্যাল রিজনিংয়ের উপর গুরুত্ব দেন। অর্থাৎ আমি যদি পারমিনিডাসের কথাই বলি, পারমিনিডাস আবার ওনার সাথে অবোধ করেছেন হেরাক্লাইটাসের সাথে। উনি বলছেন যে না, আসলে উনি যেটা বলছেন যে পরিবর্তন হয়, পৃথিবী পরিবর্তন হয় না, মানে কোনো কিছুই পরিবর্তন না, সব কিছু স্থায়ী হয়। এখন এই স্থায়ী বলতে উনি বলতেন যে যে চেঞ্জ, যে পরিবর্তনের দ্বারা, এটা হলো ইলিউশন, এটা একটা ভ্রান্ত, এটা একটা বিভ্রম। এবং তিনি বলেছেন যে আমরা যে এক্সিস্ট করি, বিং, এটাই হলো আসল। মানে এটা বিং যে এক্সিস্ট, এটা তো কোনো পরিবর্তন হয় না। সো এটা যেহেতু পরিবর্তন হয় না, সো আমরা হলো মানে পরিবর্তনটা যেটা আপনার হেরাক্লাইটাস বলে গিয়েছেন, সেটা হলো মূলত একটা ইলিউশন। এবং তিনি এটা মানে ডিডাকশন মেথডটা সবসময় ফলো করতেন। আপনারা জানেন যে ফিলোসফিতে মানে দুটো মোটামুটি রয়েছে, একটা হলো ইন্ডাকটিভ মেথড, একটা হলো ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথড হলো যেটা হলো জেনারেল থেকে আমরা স্পেসিফিকে যাওয়া, সাধারণত আমরা যেটা ব্যবহার করি গণিতে, তারপরে হলো আমরা দেখা যায় আপনার হলো ফর্মাল লজিক, রিজনিং আমরা ব্যবহার করে থাকি। বিষয়টা এরকম কীরকম, যেমন আমরা বলতে পারি অল পিপল আর মর্টাল, সক্রেটিস ইজ পার্সন, সো সক্রেটিস ইজ মর্টাল। তার মানে আমরা আমরা হলো জেনারেল থেকে স্পেসিফিকে যাওয়া, ডিডাকটিভ মেথড। এর উল্টাটাই ঠিক ইন্ডাকটিভ মেথড, যেগুলো সাধারণত ফিলোসফিতে চলে যায়। সো আপনার প্রাচীন গ্রিসে যে প্রি-সক্রেটিস, ওনারা মূলত ডিডাকটিভ অ্যাপ্রোচেই বেশিরভাগ আপনার অবজারভেশন করেছেন। সো পারমেনিডাস হলো বলতে গেলে আপনার একটু বলতে হয় যে পারমেনিডাসের একটু একটাই কথা যদি আপনাদের আগে, how then can what is going to be in the future, or how could it come into being? If it came into being, it is not. আরও অনেক কিছু ব্যাখ্যা আছে, আমি বিস্তারিত গেলাম না। মানে কথাগুলো হলো অনেকটা এরকম যে আপনার হেরাক্লাইটিসকে আপনার ডিফেন্ড মানে করতে গিয়ে, রিফিউট করতে গিয়ে উনি বলতেছেন যে আপনার পারমেনিডিস বলতেছেন যে যে আমরা যেটা আসলে বলি বা করি হলো হলো দেখা যায় যে সেটা হলো আমরা একজনকে নামে ডাকি। এখন আমরা যখন কাউকে নামে ডাকি, সে তো পাস্ট যে মেমোরি, সেটা যেটাই থাকুক না কেন, সে তো এক্সিস্ট করে। আবার আরেকটু যদি আমি সহজ করে বলি, তাহলে বলতে পারি যে ধরেন যে যেটার কোনো অস্তিত্ব নাই, মানে আমরা যে ভাষা ব্যবহার করি, আমরা যে চিন্তা চেতনা করি, আমরা ভাষা বা চিন্তা চেতনা তাই করতে পারি যেটার সাথে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এখন আমি বলতে পারি যে কোনো একটা বন্ধুর নাম নিলাম আমি, ফর লেটসে আমি নাম নিলাম আপনার হলো মাসুদ। এখন সে আছে, এক্সিস্ট করে। বা আমি একটা বললাম যে রোজ, গোলাপ। এখন গোলাপ এক্সিস্ট করে দেখে এটাকে আমরা ডাকতে পারি। এখন যা কিছু পৃথিবীতে নেই সেটার কনসেপ্ট আমাদের নেই, কারণ ভাষা আমাদের একটা সংকট তৈরি করে। সো উনি উনি বলতেন যে কোনো কিছুকে ডাকতে হলে বা কোনো কিছুকে বুঝতে হলে সেটা এক্সিস্ট করা লাগবে। এবং এক্সিস্ট যদি করা লাগে, তাহলে উনি ওই এক্সিস্টেন্স মানে হলো তার আপনার পরিবর্তনহীনতা না, মানে সেটা একটা স্থির। এবং উনি বলতেন যে নদী, ঠিক আছে নদী তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু নদীর যে কনসেপ্ট, নদীর দিকে পানি যাচ্ছে, নদীর যে কনসেপ্ট, এটা তো স্থির, এটা তো পরিবর্তন হচ্ছে না। কিন্তু হেরাক্লাইটাস কিন্তু বোঝাতে চেয়েছিলেন নদী ঠিক আছে, কিন্তু সেটা তো মানে হলো পরিবর্তনশীল, মানে সেটার দৃশ্য বদলে যাচ্ছে। আর পারমেনিডাস বোঝাতে চেয়েছেন না, নদীটা তো ওখানে এক্সিস্ট করে, যেহেতু এটা এক্সিস্ট করে তার মানে চেঞ্জ হলো একটা ইলিউশন। কিন্তু হলো আপনার দেখা যাচ্ছে, আমরা দেখা যায় অনেকটা দেখি যে বরফ থেকে পানি পরিণত হয়, তার মানে চেঞ্জ হয়। এখন আপনারা ভাবতে থাকেন যে কোন ফিলোসোফার সঠিক ছিলেন। পরবর্তীতে আমরা আপনার হলো এলিয়াটিক স্কুলের আরেকজন ফিলোসোফার পাই, সেটা হলো জেনো অফ ইলিয়া। উনি মূলত হলো দেখা যায় যে আপনার একই রকম মানে মোশন নিয়ে সাধারণত কাজ করেছেন। উনি বলেছেন যে আপনার মোশন ইজ অ্যান ইলিউশন, মানে যে গতিটা সেটা একটা ইলিউশন। সেটা নিয়ে বিভিন্ন ডক্ট্রিন রয়েছে। আমরা অন্য একটা ভিডিওতে এই মোশনের বিষয়টা নিয়ে, যে মোশন, টাইম, এই বিষয়গুলি
একটু গতি রয়েছে। আপনাদের একটু সুবিধার জন্য বলে আমরা কিন্তু প্রি সক্রেটিকদের একটু বেসিক ফিলোসফি নিয়ে আলোচনা করতেছি। এটা কোনো ফিলোসফি থিওরি না বা কোনো একটা জটিল বিষয় না। ফিলোসফি থিওরিটা মূলত শুরু হবে প্লেটো থেকে। আমরা যখন প্লেটো যাব, এরিস্টটল এগুলোতে যাব, স্পিনোজা, নিটশে, শোপেনহাওয়ার, কার্ল মার্কস, তখন দেখা যাবে যে বিভিন্ন জটিল থিওরি চলে আসছে। আর এগুলো একটা একেবারেই বেসিক ইনফরমেশন, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে ফিলোসফিটা কীভাবে আসলে শুরু হলো। পরবর্তী যে আমরা যে স্কুলের সাথে পরিচিত হবে সেটা হলো প্লুরালিস্ট স্কুল বলা হয়। প্লুরালিস্ট স্কুল মানে প্লুরাল অ্যাকচুয়ালি। তার মানে ওখানে একজন ছিলেন যে এমপেডোক্লেস। এখন এমপেডোক্লেস বললেন যে তার আগে আমরা বলেছি যে আর্চি, অনেকে আর্চির সাহায্যে পৃথিবী ব্যাখ্যা করতে চেয়েছেন। পৃথিবী না, মানে যে এই জীবন ও জগৎ সব কিছুকে আর্চির সাহায্যে ব্যাখ্যা করতে চেয়েছেন। এমপেডোক্লেস বললেন যে যে না, পৃথিবী মূলত মানে সব কিছু মূলত চারটি উপাদানের সাথে আপনার গঠিত। সেটা হলো আপনার আর্থ, এয়ার, ফায়ার এবং ওয়াটার। এগুলির চারটা সংমিশ্রণে মানে সব কিছু পরিবর্তন হয়, রূপান্তরিত হয়, তৈরি হয় এগুলি। কিন্তু এগুলোকে আবার চালনা করে উনার মতে যে দুটো জিনিস, সেটা হলো স্ট্রাইফ, বিবাদ, আর লাভ মানে ভালোবাসা। তো উনি বিশ্বাস করতেন যে যখন গোল্ডেন এজ ছিল, তখন যখন লাভ ছিল, তখন হলো পরস্পর বিভিন্ন জিনিসের মধ্যে অনেক মিল ছিল, নতুন নতুন জিনিস তৈরি হতো, নতুন নতুন জিনিস আপনার আবির্ভূত হতো। আর যখনই স্ট্রাইফ চলে এসেছে তখনই একটা বিবাদ চলে এসেছে, মানে ভাঙন শুরু হলো জিনিসের মধ্যে। তো পরে তিনি একটু বললেন যে যে এটাই যে লাভ এবং যে স্ট্রাইফ, এটা ব্যালেন্সিংয়ের মাধ্যমে হলো এক নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, আবার ঘটছে, আবার তৈরি হচ্ছে, আবার ঘটছে। ওনার বিশ্বাসটা একটু এরকম ছিল। তো উনি আবার প্রোটো ইভোলিউশন অর্থাৎ ন্যাচারাল সিলেকশনের কথা কিন্তু উনি বলেছিলেন। মানে চিন্তা করা যায় আপনার কত পূর্বে ওনারা যা বলে গিয়েছেন তা এখনও সায়েন্সে মানে গবেষণা হচ্ছে, ব্যাপক পরিমাণ অবজারভেশন হচ্ছে। পরবর্তী প্লুরালিস্ট স্কুলের আমরা যে ফিলোসফার থেকে পাই সেটা হলো অ্যানাক্সাগোরাস। অ্যানাক্সাগোরাস সাধারণত মানে ওনার অবদানটা আপনার আরেকটু কথা একটু বলে যে এমপেডোক্লেস আবার কিন্তু আপনার সেন্ট্রিফুগালের ধারণাটা প্রথমে উনি ব্যাখ্যা করেছেন, এবং উনি এটা আবিষ্কার করেছেন যে যে আপনার বাতাস এটা একটা সেপারেট সাবস্টেন্স। উনি এটা প্রমাণ করেছেন যে একদিন উনি পানিতে ছিলেন, তো পানিতে আপনার থাকার সময় যখন বালতি বা এরকম কোনো কিছু উল্টিয়ে দেওয়া হলো, তখন যেহেতু প্রেশার করার পরে বালতির উল্টাটা এটার মধ্যে পানিটা ঢুকে না, একটু একটু পানি ঢুকে কিন্তু ফাঁকা থাকে। এই অবজারভেশনের মাধ্যমে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে এয়ার, যেটা আমরা বাতাস হিসাবে জানি, সেটা একটা আলাদা একটা সাবস্টেন্স। মানে এইভাবে অবজারভেশনের মাধ্যমে ওনারা নতুন নতুন থিওরি, নতুন নতুন চিন্তা চেতনা ধারণার জন্ম দিয়েছেন, যেটা মূলত হলো দেখা যায় মানে সাইন্টিফিক লোগো সেন্ট্রিক বলা যায়। আপনার লোগো সেন্ট্রিক শব্দটা নিয়ে একটু রয়েছে, আমরা যখন ডেরিডা পড়বো তখন লোগোসেন্ট্রিসিজম এই ধরনের কনসেপ্ট আসবে, খুব মজা। পরবর্তী যে স্কুলটা আমরা যেটা শেষ স্কুল নিয়ে কথা বলতে চাচ্ছি আজকের মতো, সেটা হলো অ্যাটমিস্ট স্কুল। এখন অ্যাটমিস্ট স্কুলটা হলো পৃথিবীর প্রথম মেকানিস্টিক আপনার ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড। মেকানিস্টিক ওয়ার্ল্ড, এখানে দুইজন ছিলেন সাধারণত, লুসিপাস এবং ডেমোক্রিটাস। তো লুসিপাস এবং ডেমোক্রিটাস অর্থাৎ অ্যাটমিস্ট স্কুল, ওনারা যে আর্চিটার কথা, ওনারাও কিন্তু একটা আর্চি বলেছেন, সেটা হলো আর্চি হলো অ্যাটম। তো ওনারা বলেন যে যে অ্যাটম হলো এমন একটা ছোট জিনিস যেটা টাইনি, ইনডাস্ট্রিক্টেবল, এটাকে কিন্তু বিভাজন করা যায় না, এটা ছোট, এবং এটা এটা মূলত একটা ভয়েড, ফাঁকা জায়গার ভেতর দিয়ে আপনার চলাচল করে এবং এরা বিভিন্ন মলিকিউল গঠন করে। ওনারা এই আর্চির সাহায্যে পৃথিবীর সব কিছু বর্ণনা করলেন। মানে আমি প্রথমে বললাম যে আপনার হলো মেকানিস্টিক কেন ওনারা ভাবতেন যে ওকে রাইট আফটার দ্য ডেথ, মানে এই যে অ্যাটম দিয়ে যেহেতু আমাদের বডি গঠিত বা এই প্রকৃতি বা ইউনিভার্সের সব কিছু গঠিত, তাহলে এই অ্যাটমের কোনো ক্ষয় নেই, এরা সাধারণত একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হয়। ফর এক্সাম্পল ওনাদের মতে যে ইফ সামন ডাইস, তাহলে ওনাদের বডিতে যে অ্যাটমগুলো ছিল এটা প্রকৃতিতে ছড়িয়ে যায়, সেটা হয়তো বা ভিন্ন কোনো কিছুতে রূপান্তরিত হয় এটা। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ডেমোক্রিটাসের যে ধারণাটা অ্যাটম, এটা কিন্তু এখন পরবর্তীতে দেখা যায় না, অ্যাটম কিন্তু বিভাজন করা যায়। আবার আধুনিক বিজ্ঞান এটাও দেখেছি, অ্যাটমের ভিতরে আমরা কিন্তু দেখা যায় যে আপনার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিন্তু পাচ্ছি। আরও কত কিছু সামনে সামনে যেতে পারে, এটাকে ভেঙে পারমাণবিক বোমা থেকে অনেক কিছু করা হয়েছে। সো এই ছিল আমাদের হলো আপনার প্রি সক্রেটিক নিয়ে হলো আলোচনা। আমরা প্রথম ভিডিওতে আমরা চেষ্টা করেছি যে
আপনার ফিলোসফি কাকে বলে, ফিলোসোফার কারা এবং ফিলোসফির মেজর ব্রাঞ্চেস, এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে কিছু বিষয় সম্পর্কে আপনাদের কৌতূহলী করতে এবং আপনারা যাতে ইমোশনাল রেজিলিয়েন্স, আপনাদের চিন্তা চেতনা এগুলো মানে মানে খাপ খাওয়াতে পারেন, ঘটনার আকস্মিকতায় যাতে আপনারা প্রভাবিত না হন এবং নিজস্ব মতামতের ক্ষেত্রে যাতে চেক রিচেক করতে পারেন, সেইটা ছিল উদ্দেশ্য। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল মূলত যে প্রি সক্রেটিসরা যেভাবে অবজার্ভ করতেন, যেভাবে যে প্রচলিত চিন্তা থেকে যে একটা সিদ্ধান্তে পৌঁছানো, অবজারভেশনের মাধ্যমে যে অনেক যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো যায় এবং যে ম্যাথমেটিক্যাল ফাংশন বা বিভিন্ন ওনাদের চিন্তা চেতনা জীবন ধারণা আমাদের বর্তমান সমাজকে এবং যুগ যুগ ধরে সভ্যতাকে আজকে প্রায় 2500-2600 বছর ধরে পৃথিবীকে কীভাবে প্রভাবিত করছে, সেসব চিন্তা চেতনার সাথে হলো পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু মুখ্য উদ্দেশ্য হলো একটাই, যে হয়তো ফিলোসফির ইতিহাস পড়ার জন্য আপনারা দ্য হিস্ট্রি অফ দ্য ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে, আরও অনেক বই রয়েছে, সেগুলো পড়ে নিতে পারেন। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো সাধারণত বিভিন্ন ডিসিপ্লিন, আগে বলেছি যে লিবারেল আর্টস এবং সোশ্যাল সায়েন্সেস আন্ডারে যে ক্রিটিক্যাল থিওরি বলে, ক্রিটিক্যাল থিওরি বলতে আবার ফ্রাঙ্কফুর্ট স্কুলও বোঝায়, সাধারণত থিওডর এডোনো যারা অনেকে অনেকে ছিলেন, মার্কুজে এরা ছিলেন। সো আমরা কিন্তু এটা বোঝাচ্ছি না, আমি ক্রিটিক্যাল থিওরি বলতে বোঝাচ্ছি ওই সকল থিওরি যেটা হলো সোশ্যাল সায়েন্স এবং লিবারাল আর্টসগুলোতে বর্তমানে আলোচনা করা হয় এবং যার সাহায্যে আমরা সমাজ রাষ্ট্র বিভিন্ন ফেনোমেনা ব্যাখ্যা করতে পারি, সেই সকল থিওরিগুলো হলো নিয়মিতভাবে আলোচনা করা হবে। সেক্ষেত্রে আমরা লো থিওলজি থেকে শুরু করে যেখানে যেটা ক্রিটিক্যাল থিওরি পাই সেগুলোতে আলোচনা করার চেষ্টা করব এবং চেষ্টা করার মাধ্যমে পার্সপেক্টিভিজম ডেভেলপ, ইমোশনাল রেজিলিয়েন্ট একজন কনসিয়াস নাগরিক এবং হলো হলো দেখা যায় আমরা কিভাবে গুড লাইফ লিড করতে পারি, কিভাবে আমরা সমাজের সাথে খাপ খাওয়াতে পারি, ঘটনার ধারা কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না করে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া থেকে বিরত থাকতে পারি, সেসব বিষয়ে আমরা একটা একটা প্রশিক্ষণ নেব, একটা সাইকোলজিক্যাল ভাষিক মনস্তাত্ত্বিক একটা প্রশিক্ষণ নেব। এটাই হলো উদ্দেশ্য। তবে যে কোনো, আবারও বলে দিচ্ছি যে কোনো উদ্দেশ্য থাকলে সেটা হলো একটু হয়ে যায় যে একটা কনফার্মেশন বায়াস দিয়ে হয়ে যায়। সো আমি চেষ্টা করি যে কনফার্মেশন বায়াসের বাইরে গিয়ে কোনো উদ্দেশ্য না, আসলে এটা যে আমি একটা উদ্দেশ্য নিয়ে নেমেছি প্রজেক্ট, সেটাও যদি করি তাহলে আমি একটা বৃত্তে আটকে গেলাম। সো মানে এখানে আসলে মানে এটা একটা প্রাইমারি একটা উদ্দেশ্য হতে পারে, কিন্তু আই ডোন্ট নো হোয়াট মাইট মানে কি হতে পারে বা কোথায় যেতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, মানে নেক্সট ভিডিওতে আমরা সাধারণত সক্রেটিসকে নিয়ে আলোচনা করব, সক্রেটিসের জীবন উত্থান মৃত্যু, সক্রেটিসের পন্থা, এগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত